Hey guys, welcome to another video from Vacay Adventures. ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে এই ট্রাভেল স্টোরিতে আপনাদের নিয়ে যাব টু টু অফ দি মোস্ট আইকনিক মনুমেন্টস অফ ইউএসএ। এই মনুমেন্টগুলো ইজ বিল্ড ইন দ্য নেম অফ এমন দুটো পার্সোনালিটি হু হ্যাজ হেল্পড শেপ দ্য ফিউচার অফ দিস কান্ট্রি। শুধু তাই না, আমরা আপনাদের সাথে শেয়ার করব একটা মিউজিয়ামেরও এক্সপিরিয়েন্স, যেটা ইজ অ্যাবাউট আমেরিকান ইন্ডিয়ানস যারা এই জায়গায় ইউরোপিয়ানদের আসার আগে সেঞ্চুরিজ আগে থেকে থাকতো, এবং কী করে আস্তে আস্তে ওই আমেরিকান ইন্ডিয়ানসদেরকে এখান থেকে সরানো হয় অ্যান্ড হাউ দিস কান্ট্রি হ্যাজ স্লোলি অ্যান্ড স্টেডিলি বিকাম আ ওয়ার্ল্ড পাওয়ার। আর এই ওয়ার্ল্ড পাওয়ার কথাটার অ্যাকচুয়াল অর্থ কী, অর ইজ ইট দ্য রাইট প্যারামিটার টু মেজার আ কান্ট্রির স্ট্রেংথ? এইসব প্রশ্নের উত্তর আমরা ভিডিও শেষ হতে হতে পাওয়ার চেষ্টা করব। চলুন তাহলে জার্নিটা শুরু করা যাক। কি আকাশ, আলো উদ্ভাসিত আকাশ। এটা তো শিখেছিস ফ্রম আলো উদ্ভাসিত যুব ভারতী ক্রীড়াঙ্গন। কিছু কিছু বাংলা টার্ম এমন আছে না, তার কোনো তোড় নেই, ইংলিশে সেরকম কোনো ওয়ার্ডই নেই। না, এইবারে কিন্তু মেট্রো অ্যাভেল করে খুব ভালো হলো। আমরা আগেরবার এত হেঁটেছিলাম, এবারে মেট্রো করে 10 মিনিট আসলে নিউ ইয়র্ক আমাদের একটু মানুষ করে দিয়েছে এই মেট্রো ইউজ করাটা। তো এই মনুমেন্টটা বানানো হয় অন দি মেমোরি অফ জর্জ ওয়াশিংটন, যার লিডারশিপের আন্ডারে এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফাউন্ড হয়। বেসিক্যালি জর্জ ওয়াশিংটন যে ছিলেন, তার এত সুপিরিয়র লিডারশিপ ছিল যে তিনি একটা 13 স্টেট থেকে ডাইভার্জেন্ট গ্রুপকে একত্রিত করে ব্রিটিশের সুপিরিয়র মিলিটারি ফোর্সকে হারায় এবং ইউনাইটেড স্টেটসের জন্ম হয়। এবং এই মনুমেন্টটা এমনভাবেই বানানো যাতে এর ওপরে কোনো ছায়া পড়ে না, যেটা রিজেম্বল করে যে জর্জ ওয়াশিংটনও কারোর ছত্রছায়াতে তিনি কাজ করেননি। হি ওয়াজ ওয়ান অ্যান্ড অনলি, এবং ওনার কৃতিত্বেই এই এত বড় দেশটার জন্ম। এই ক্লিয়ার স্কাইয়ের পেছনে কিন্তু হেভি আসছে ব্যাপারটা, হ্যাঁ না? এই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স হওয়ার পরে
ইমিডিয়েটলি তো ওয়াশিংটন ক্যাপিটাল হয়নি, কিন্তু ডিসাইড করা হয়েছিল যে একটা ক্যাপিটাল সিটি বানানো হবে, যেটা জর্জ ওয়াশিংটনের নামে বানানো হবে, এবং এই পুরো শহরটাকে ক্যাপিটাল বানানো হবে হিসেবেই পুরোটা প্ল্যান করা হয়েছে। তো যতদিন এটা তৈরি হয়েছে তার আগে বিভিন্ন জায়গাতে, কখনো নিউ ইয়র্কে ছিল, কখনো পেনসিলভেনিয়া স্টেটে ছিল, তো মানে ফিলাডেলফিয়া শহরে ছিল। তো তারপরে ফাইনালি ওয়াশিংটনকে অ্যাজ আ ক্যাপিটাল সিটি, তার সেই গ্র্যান্ডিওর, তার সমস্ত কিছু, তার রাস্তাঘাট, সমস্ত কিছু সেভাবেই প্ল্যান করা হয়েছে। একটা রাজকীয়তা আছে এই শহরটার মধ্যে। এই স্ট্রাকচারটার ডিজাইন ইজ ইনফ্লুয়েন্সড বাই ইজিপশিয়ান ওবেলিস্ক। আপনারা হয়তো ভাবছেন এই ওবেলিস্ক মানে কি। ইট মিনস স্টোন রেক্ট্যাঙ্গুলার পিলার যার ওপরে একটা পিরামিডের মতন স্ট্রাকচার আছে। মেনলি বানানো হয় কোনো ইভেন্ট বা ব্যক্তিকে স্মরণ করে। অ্যান্ড এই কেসে ইট ইজ নান আদার দ্যান জর্জ ওয়াশিংটন। পুরো কনস্ট্রাকশন কমপ্লিট হতে লাগে 40টা বছর। মাঝখানে 20 বছর এর কনস্ট্রাকশন হল্টেড ছিল নানান রকম রিজনের জন্য। তার মধ্যে দুটো রিজন হলো ল্যাক অফ ফান্ডস অ্যান্ড সিভিল ওয়ার। ফাইনালি এটা কমপ্লিট হয় 1884-এ, যেটা সেই সময়কার টলেস্ট টাওয়ার ছিল। ওয়াশিংটন মনুমেন্টকে পেছনে রেখে আমাদের নেক্সট ডেস্টিনেশনে আগাতে আগাতে পাথরের ওপর এই ইনস্ক্রিপশনটা চোখে পড়ে। লেখা আছে, আমেরিকানস কেম টু লিবারেট, নট টু কঙ্কার, টু রিস্টোর ফ্রিডম অ্যান্ড টু এন্ড টিরেনি। যেটা সহজ মানে হলো যে ওরা স্বাধীনতা দিতে এসেছে, শাসন করতে নয়। এই কথাটাতে আমরা ভিডিওর শেষের দিকে আবার ফিরে আসব। আপাতত আপনারা জাস্ট এই স্টেটমেন্টটাকে মাথায় রাখবেন। এগিয়ে চলি নেক্সট মনুমেন্টের দিকে। কিছুটা এগোতেই আমরা এসে পৌঁছই ওয়ার্ল্ড ওয়ার 2 মেমোরিয়ালে। এই জায়গাটা ইজ ডেডিকেটেড টু দ্য সোলজার্স যারা ওয়ার্ল্ড ওয়ার 2-তে শহীদ হন। এই জায়গাটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন অফ দিস কান্ট্রি। এখানে যে স্তম্ভগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা এক একটা স্টেটকে রিপ্রেজেন্ট করে। আমার মনে হয়, আমি কাউন্ট করিনি, তবে এই নাম্বার অফ ফাউন্টেন যেটা রয়েছে এটাও বোধহয় এক একটা স্টেটের মানে কাউন্টে। আর এপাশে রয়েছে প্যাসিফিক আর এপাশে রয়েছে আটলান্টিক। এই দুই মহাসাগরের মাঝখানে এই বিশাল বড় মহাদেশ, সেইটাকে রিপ্রেজেন্ট করছে এই জায়গাটা। এটা ভারী সুন্দর এই জায়গাটা। পার্ল হারবার অ্যাটাকের ঘটনাটা হয়তো আমরা অনেকেই জানি, এবং এই ঘটনাটাই ছিল ইউএসের এন্ট্রি পয়েন্ট ইনটু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। বাকি এই যুদ্ধ রিলেটেড গল্প বলার জন্য আলাদা একটা ভিডিও লাগবে, তখন না হয় ডিটেলে এর আলোচনা করা যাবে। আপাতত চলুন এগিয়ে চলি লিনকন মেমোরিয়ালের দিকে। চল। মেন জায়গাটার আশেপাশে এরকম গাছপালা রয়েছে, পার্কের মতো বসার জায়গা রয়েছে, জগিং করার জায়গা রয়েছে। তো মানে পুরো ব্যাপারটা ভীষণই মনোরম। আর থ্যাঙ্কফুলি ওয়েদারটা আজকে এত আমাদেরকে সঙ্গ দিচ্ছে যে মানে অপটিমামভাবে আমরা এনজয় করতে পারছি। এই মুহূর্তে আমরা এখন এমন একটা মনুমেন্টের সামনে এসেছি যেটা তার মেমোরিতে বানানো, যে অ্যাকচুয়াল ইকুয়ালিটি এই কান্ট্রিতে পসিবল করেছে। দ্য ম্যান হু সেট এভরিবডি ফ্রি অ্যান্ড ট্রিটেড এভরিবডি ইকুয়ালি, হি ইজ নান আদার দ্যান এব্রাহাম লিঙ্কন। এই মেমোরিয়ালটা বাইরে থেকে দেখতে একটা গ্রিক টেম্পলের মতো। এর কনস্ট্রাকশন স্টার্ট হয় 1914-এ এবং এটা কমপ্লিট হয় 1922-তে।
ভেতরে অ্যাব্রাহাম লিঙ্কনের 19 ফিটের একটা স্ট্যাচু স্থাপিত আছে, ফেসিং দ্য ওয়াশিংটন মনুমেন্ট অন দি অপোজিট সাইড। এর বাইরের দিকে 36টা ম্যাসিভ কলাম দেখা যায়, which is symbolic to the 36 states of Union at the time of Lincoln's death. Lincoln Memorial is a witness to many historical events, including the speech by Martin Luther King, I Have a Dream. এই স্পিচটা ডেলিভার করা হয় অন অগস্ট 28, 1963. A call for equality and freedom, the most defining moment of the civil rights movement, and one of the most iconic speeches in American history. কি অদ্ভুত ব্যাপার ভাবুন, এব্রাহাম লিঙ্কনকে স্লেভারি অ্যাবলিশ করাবার জন্য কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট আনতে হয় ইন 1863, কিন্তু তার 100 বছর পরেও মার্টিন লুথার কিংকে আবার এই জায়গায় দাঁড়িয়ে ইকুয়ালিটির ওপর স্পিচ দিতে হয় ইন 1963. মানে there is a delay of 100 years between the law and human conscience. এতটাই কি ডিফিকাল্ট সবাইকে ইকুয়ালি ট্রিট করা? ভেবে দেখবেন একবার। চলুন এবার আমরা হিস্ট্রিতে আরেকটু পিছিয়ে যাব, চলে যাব এবার আমেরিকান ইন্ডিয়ানসদের গল্প জানতে। এমনিতে ওয়াশিংটন ডিসিতে যে কটা মিউজিয়াম আছে সবকটাই ওয়ার্ল্ড ক্লাস মিউজিয়ামস, কালেকশন খুবই ভালো, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে সবকটা ফ্রি, মুফত। ওই যে যা গরম বাইরে, ঝর্ণাটা দেখে মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি। আমেরিকান হিস্ট্রি যদি বলা যায়, ব্যাপারটার সূত্র হচ্ছে এইখান থেকে। তো এতক্ষণ আমরা যেটা করে এসেছি সেটা তো অনেক অনেক পরের গল্প, কিন্তু যেই আদিম সময় থেকে এই জায়গাটার উৎপত্তি সেই সম্বন্ধে জানতে আমরা এখন এই মিউজিয়ামে ঢুকবো। আমাদের দেশের মতনই এই দেশেও ইউরোপিয়ানসদের আসার সেঞ্চুরিজ আগে থেকে অনেক রকমের ডাইভার্স কালচার এবং ট্রাইব এক্সিস্ট করত পিসফুলি, এবং তারা নিজেদের ল্যান্ড অ্যান্ড কালচার নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড ছিল। বলার মানে তাদের ফরেন ইন্টারভেনশনের কোনো দরকার ছিল না। দে হ্যাড দেয়ার ওন ট্রেডিশন অ্যান্ড ওয়ে অফ লিভিং। কলোনাইজেশন এরার সময় ইউরোপিয়ানসরা বিলিভ করতো যে তাদের নাকি পৃথিবীকে সিভিলাইজেশন করার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা শুধু ন্যাচারাল রিসোর্সের জন্যে আসেনি। ভিডিওর শুরুতেই আমি একটা প্রশ্ন করেছিলাম যে ওয়ার্ল্ড পাওয়ার হওয়ার মানে কি। উত্তরটা হয়তো খুবই সিম্পল, টু বি দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। কী করে? জিডিপি অ্যান্ড মিলিটারি পাওয়ার। জিডিপির মানে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মনিটারি ভ্যালু অফ অল দি গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই আ কান্ট্রি ইন আ গিভেন পিরিয়ড অফ টাইম। এইখানে শুরু হয় আমেরিকাস পারসুট টু অকুপাই মোর অ্যান্ড মোর ল্যান্ড। কারণ যত বেশি ল্যান্ড তত বড় অপরচুনিটি অ্যান্ড রিসোর্স টু প্রডিউস গুডস, মানে যেই কান্ট্রি যত বেশি প্রোডাক্ট বানাতে পারবে তার তত বেশি জিডিপি। তারপর আর কি, রিজন অ্যান্ড গোল দুটোই ছিল আমেরিকানসদের কাছে। আস্তে আস্তে শুরু হয় ইন্ডিয়ানসদের সরানো, অ্যান্ড সেটার জন্য মাল্টিপল অস্ত্র ইউজ করা হয়েছে। তাদের মধ্যে হলো ট্রিটি, অ্যাক্ট, নেগোসিয়েশন
আর যদি কোনো কিছু কাজ না করে তাহলে যুদ্ধের মাধ্যমে ফোর্সফুলি সরানো। এবার চলুন আমরা আমেরিকানসদের মুখেই ওদের গল্প শুনি। এই পার্টটা একটু মন দিয়ে শুনবেন। It's important in the great American mythology to describe the Americas as wilderness. Because of its wilderness, then there's really nobody to dispossess. It was okay to come here and prosper and conveniently forget that there were already people and civilizations in place. They not only believed that they were destined to take over the land and prosper, they believed that God was the one who put them there to do it. They believed that it was God's will, that the United States should be a continental nation stretching from the Atlantic to the Pacific. As each wave of immigration would come, they'd move into an area. The United States would then make some sort of arrangement with the tribe to get that land from them. And then more would come, and they'd advance the frontier even further. No matter how many treaties were signed or how much land they gave to the United States, the Indian was still in the way. This was known as the Indian problem. This so-called problem continued despite a decades-old policy to force Indians to swap their land east of the Mississippi for land west of it. The Indians would then move to those western parts and away from the Americans. This plan was simply called removal. The removal process, it was, all right, you've made these treaties. Now, you can have one of two things. You can keep your sovereignty, but you can't keep your land. If you keep your land, then you have to assimilate and no longer be Indian. You will have sovereignty or you have your land. You can't have both. Many of the tribes did choose to accept removal as a means of maintaining the tribal nations. What choice was there? After decades of engagement, they could no longer resist. And so they gave up their lands, they gave up their homes, they gave up their fields and forests. Some tried to assimilate to avoid removal. Some were removed completely. But in the end, every nation meant the same fate. Every nation had to give up land. Brothers, you cannot remain where you are now. You have but one remedy within your reach, and that is to remove to the west. May the Great Spirit teach you how to choose. Everyone had to walk. My baby brother Joel was 4 years old. I was just 8, but I took my turn at carrying him because he could not walk much. I would get so tired I'd think I was going to die, but I would hang on to him. I was so afraid they would kill him. I saw them kill babies who were too big to be carried and would give out. Of the millions of Indian people that lived before the first colonists arrived, by the end of the 19th century, only 250,000 remained. When you move a people from one place to another, when you displace people, when you wrench people from their homelands, wasn't that genocide? We don't make the case that there was genocide. We know there was, yet here we are. When we were forced to leave our land, we took the fires with us. We took the embers along. Then when we got to Oklahoma, we rekindled the old fire. Old home or new home, it is the same fire. তো নেটিভ ইন্ডিয়ানসদের সম্পর্কে মানে চিরকালই একটা কৌতূহল ছিল যে এরা কীভাবে এখানে এক্সিস্ট করতো অ্যান্ড কীভাবে আমেরিকানসরা পেনিট্রেট করলো, এদের ল্যান্ড অকুপাই করলো। অনেক কিছু দেখলাম, বুঝলাম, অনেক কিছু জানতাম না, প্রথমবার শুনলাম। আমেরিকানস যারা, মানে আমেরিকান বলতে যারা তো বেসিক্যালি ইউরোপ থেকে এসেছিলো, ব্রিটিশ এবং ব্রিটেনের থেকে, তাছাড়াও আরও অনেক ইউরোপিয়ান কান্ট্রি থেকে লোকজন এখানে আসে অ্যাজ ইমিগ্রেন্টস, লাইক নেদারল্যান্ড, ফ্রান্স বা বিভিন্ন জায়গা থেকে। এরা যত পেনিট্রেট করতে থাকে, একদম শুরুতে এদের সাথে একটা ট্রিটি হয় নেটিভ ইন্ডিয়ানসদের,
এই ট্রিটিতে বলে যে দুপক্ষই ইকুয়ালি এক্সিস্ট করবে, কারণ এত বড় ল্যান্ড লিটারেলি পুরো আমেরিকা ছড়িয়ে এরা ছিল এবং এদের নেশনস ছিল, মানে এদের নিজস্ব রাজত্ব ছিল, নিজেদের রাজা ছিল এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাষায় কথা বলতো, এরকম ছিল। তো ইনিশিয়ালি ট্রিটি মেনে সেইভাবেই চলছিল, বাট যা হয় আর কি, মানুষের লোভ যখন মানুষের মনুষ্যত্বকে গ্রাস করে তখন সেটা ইতিহাস হয়ে যায়। এটা সত্যি স্বীকার করার মতন যে ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ফর্ম হওয়ার পরে তো নেটিভ ইন্ডিয়ানসদেরকে এখান থেকে বার করেছিল, তো সেটা করার পরেও আজকে এত বড় একটা তাদের ক্যাপিটাল শহরে এত বড় একটা মিউজিয়াম বানিয়েছে, সেইখানে নানান রকম এক্সিবিট, তাদের সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন, অনেক ডকুমেন্টারি টাইপের জিনিস রাখা, এবং সেখানে কিন্তু অকপটে সে জায়গাটাতে স্বীকার করা যে হ্যাঁ যেটা করা হয়েছিল এখানে লোকানোর কিছু নেই, যে সত্যি হাজার হাজার লক্ষ লক্ষ নেটিভ ইন্ডিয়ানসদেরকে লিটারালি মেরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, কারণ তাদের নিজেদের জায়গা দখল করার জন্য, তাদের নিজেদের সুবিধার্থে এইখানকার যে নেটিভরা যাদের এটার ল্যান্ড, তাদের যাদের বেসিক রাইট ছিল এই ল্যান্ডের ওপরে, তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। সেটাকে সত্যি খুব অকপটে স্বীকার করেছে এবং খুব ভিভিডলি এখানে কিছু ডকুমেন্টারিজ আমাদেরকে দেখিয়েছে, যেখানে কোথাও কিছু লোকানোর ব্যাপার নেই, যেটা হয়েছে সেটা হয়েছে। কিন্তু তবুও যখন সব কিছু দেখে সব কিছু ছেড়ে যখন বেরিয়ে আসছি, তখন মনে হচ্ছে যে একটা খুব বড় ভুল করে ফেললাম, আর তারপরে সেই ভুলটাকে স্বীকার করলাম। ইজ দ্যাট ইনাফ?